পাকিস্তানের মতো একটা ভুল কি ইন্ডিয়া করতে চাচ্ছে কিনা, সীমানার বাইরে চলে গেছে অবশ্যই, কিন্তু অঘটন একবারই ঘটে, বারবার ঘটে না। এটা কি রোহিত শর্মার ব্যাড লাক নাকি বাংলাদেশের গুড লাক? সালামু আলাইকুম দর্শক, আইকনের স্পোর্টস ফ্রি হিট টাইম পাওয়ার্ড বাই চিলিফ্লেক্স ডিজি সলিউশন। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ নিয়ে, যেটাতে বাংলাদেশ 280 রানে পরাজয় বরণ করছে। সেই প্রথম টেস্ট ম্যাচ নিয়ে পোস্টমর্টম করবো আজকে আমরা। কাটা ছেঁড়া কি কি টুকটাক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথেই থাকবো। জয়, 376 টার্গেট কি আপনার কাছে অনেক বেশি বড় মনে হয় ফার্স্ট ইনিংসে? আমার কাছে তো অ্যাভারেজ মনে হয় এবং ডিসেন্টে। হ্যাঁ, ডিসেন্ট, অবশ্যই ডিসেন্ট। 376 রান হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনি টেস্ট হিসাব করেন, হ্যাঁ ফার্স্ট ইনিংসে ডিসেন্ট রান। হ্যাঁ 350 376 এটা যাবে, এরকম একটা বড় টিমের সাথে খেলা হবে, এই রান যে যাবে না তা না। কিন্তু হচ্ছে কথা হচ্ছে ওই যে আমরা আগে আর্লি 5 উইকেট ফেলে দিছি, তারপর আশ্বিন আর এক্সপেকটেশন চলে আসে। আশ্বিন আর জাদেজার কাছে হচ্ছিল ম্যাচটা এইভাবে তুলোধুনো হওয়া বাংলাদেশের বোলিং লাইন আপ, এটা খুবই আসলে কষ্টকর আমাদের জন্য। যেই দুইটাকে বড় বড় ক্যাচ মিস হয়েছে, সেই দুইজন প্লেয়ারই কিন্তু ম্যাচটাকে টেনে অনেক দূর নিয়ে গেছে এবং বলা যায় যে আমাদের সীমানার বাইরে চলে গেছে। হ্যাঁ, আমাদের হাতের নাগালে আর ছিল না কোনোভাবেই। হ্যাঁ, যদি এই দুইটা উইকেট যদি আমরা নিতে পারতাম, এই দুইটা উইকেট যদি আমাদের দুইটা ক্যাচ যদি মিস না হতো, তাইলে হয়তো বা ফলাফলটা একটু ডিফারেন্ট হইতেও পারতো। অন্তত ফাইট করার মতো ফলাফল হইতো। অবশ্যই। জয়, যেখানে আমাদের স্পিন এত ভালো, এত স্পিনের জন্য আমরা এত সুনাম অর্জন করি, স্পিন নিয়ে আমাদের এত আলোচনা, স্পিন আমাদের মেইন মেরুদণ্ড, সেখানে স্পিন ওরিয়েন্টেড একটা মাঠ, পিচ, সেই পিচে আমরা ভালো করলাম না। কিন্তু আমাদের অপোনেন্ট যে ভারত, রবিচন্দ্র অশ্বিন, জাদেজা, তারা এত ভালো করলো। হ্যাঁ, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস। তো এইটা নিয়ে তোমার আসলে কি অবজারভেশন? আচ্ছা, আমরা ওই জায়গায় দেখলাম যে আমাদের মেহেদী হাসান মিরাজ হচ্ছিল প্রথম ইনিংসে 1 উইকেট যেটা পেলো, তার উপর হচ্ছিল সেকেন্ড ইনিংস হচ্ছে 2টা উইকেট পাইছে। তাই সেখান থেকে যে সেকেন্ড উইকেটে কিছুটা ভালো করছে, কিন্তু ভালো করলো কি, ওই যে 2টা সেঞ্চুরি আসলো, আমরা এভাবে তো আর ডমিনেট করতে পারিনি ইন্ডিয়ার বিরুদ্ধে। ম্যাচ অলরেডি আমাদের হাতের বাইরে, ইন্ডিয়া হচ্ছে ওদের টিপে উঠাই নিয়ে গেছে, আমরা ডিক্লেয়ার দিয়ে দিছি ইনিংস। তার উপর প্রথম ইনিংসে তো আমাদের খুবই বাজে গেছে, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কেউ ইউটিলাইজ করতে পারে নাই। আচ্ছা, যখন ইন্ডিয়া ম্যাচ ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তখন কি মনে হয়েছে যে পাকিস্তানের মতো একটা ভুল কি ইন্ডিয়া করতে যাচ্ছে কিনা? না, এখানে ভুল করার মতো কিছু নাই। 514 রান জিনিসটা খুবই বেশি রান। 514 রান বাংলাদেশের ডিফিট করতে গেলে খুবই, এটা আসলে ইন্ডিয়া বুঝেই নিছে সিদ্ধান্ত। ওদের একটা ভালো বোলিং লাইন আপ আছে, ওদের বেস্ট বোলিং লাইন আপের মধ্যে একটা বোলিং লাইন আপ, পেস বোলিং বলেন বা স্পিন ইউনিট বলেন, যেটাই বলেন খুবই ভালো। তো ওই দিক থেকে ওরা কনফিডেন্ট, কারণ 515 যদি আরো ওরা ম্যাচটা দীর্ঘ করতো তাহলে তো ম্যাচটা ড্র হওয়ার একটা সম্ভাবনা হইতে পারতো। তার আগের দিন দেখলাম যে বৃষ্টি পড়ছে, জিনিসটা ওরা সবকিছু ভেবে চিন্তেই নিছে। তো ওইখানে আমার মনে হয় না যে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিছে। এখন বাংলাদেশ যদি এটাকে কাজে লাগাইতে পারতো পাকিস্তানের মতো, কিন্তু অঘটন একবারই ঘটে, বারবার ঘটে না। তো সাকিব আল হাসানের পারফরমেন্স ওভারঅল কি মনে হয় আসলে কতটা হতাশাজনক ছিল বা কিংবা কতটা আশাজনক ছিল তোমার? এখন এখানে যদি আমি বলি সাকিবের, আমরা গতকালের দিনে যে দেখলাম সাকিবের ইনজুরি নিয়ে কথা বলবো, মুরালি কার্তিক বলছে প্রথমে জিনিসটা, মুরালি কার্তিক নিয়ে কথা বলছে যে তিনি সাকিবের সাথে কথা বলছিল যে কেন তার বোলিং এরকম হচ্ছে বা তিনি কেন এত পরে বোলিং এ আসলেন, জিনিসটা নিয়ে কথা বল। তখন সাকিব জানালো যে তার যে হাতের একটা অপারেশন ছিল বা হচ্ছিল একটা সার্জারি ছিল, ওইটার কারণে নাকি তার হচ্ছিল আবার নতুন করে ব্যথা, বা যেটা বলের সাথে আসলে বলের ফিলিংসটা পাচ্ছে না ওইভাবে, যার কারণে হচ্ছে আমরা দেখলাম যে সে বেশিরভাগ বল করতেছে ফুল লেন্থে বল করতেছে, যার কারণে আসলে খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতেছে। ফুল টাচ বল দিছে, হ্যাঁ অনেকগুলো ফুল টাচ, যেটা সাকিব থেকে দেখাটা খুবই রেয়ার। কারণ সাকিব ওর বলে টার্ন করুক না করুক, ও হচ্ছিল খুব ভালো লেন্থ ম্যানেজমেন্ট করতে পারে সাকিব, যেটা আমরা অল টাইম দেখি, যেটা আমরা এই ম্যাচে দেখি নাই। হ্যাঁ, যেটা আমরা এই ম্যাচে খুবই হচ্ছিল আমরা জিনিসটা পাইনি, কম দেখছি। হ্যাঁ, এখন এই কারণটা হতে পারে সাকিবের হাতের ইনজুরির কারণটা মাথা নাড়া দিতে পারে, কারণ ওই যে কাউন্টি ক্রিকেটে 64 ওভার করাটা এটা হিউজ। 64 ওভার আপনি একটা যদি ভালো বোলিং করতে চান, মানে একটা অ্যাকুরেট বোলিং করতে চান 64 ওভার, এটা একটা প্লেয়ার থেকে হাতের উপরে কিন্তু ভালো প্রেসার গেছে, ভালো প্রেসার। এখন ওই কারণেই কি সাকিবের হাতের ব্যথাটা বাড়লো কিনা, সে বলের গ্রিপ ঠিক মতো পাচ্ছে কিনা, এই জিনিসটা দেখার বিষয়। এই যে বাহাতি ব্যাটসম্যানদের নিয়ে মনে হয় আমরা লম্বা সময় ধরে সাফার করে আসতেছি এবং তারা কোনোভাবেই পারফরমেন্স খুব একটা এক্সপেকটেশন অনুযায়ী দিতে পারতেছে না টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। আসলে এটার
এটার ব্যাখ্যা কি তোমার কাছে, বা তোমার কাছে কি মনে হয়? এটা আসলে আমরা এখন থেকে ভুগতেছি না, এটা 2022 সালে থেকে আমরা এটাতে ভুগতেছি। বাংলাদেশের আপার ব্যাটসম্যানরা বিশেষ করে বাহাতিরা ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছে না। এটা একটা বড় কারণ হচ্ছিল, যদি কোনো বলার অ্যারাউন্ড উইকেট এসে বোলিং করতেছে স্টাম্প টু স্টাম্প, ওই বলগুলো আমরা খেলতে পারতেছি না। কভার ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছে, অন ড্রাইভ না করা, এই জিনিসগুলো হচ্ছিল আমাদেরকে এখনো ভোগাইতেছে জিনিসগুলো। বুমরাকে দেখতেছি আমরা খেলতে পারতেছি না। হ্যাঁ, বুমরার অ্যাটাক আমরা নিতে পারতেছি না। এইটা আসলে এটার বিষয়টা কি বলতো? বুমরা টেস্ট ক্রিকেটের টপ 3-তে মানে 3 নাম্বার বোলার, আমরা বলতেই পারি তার বোলিং ভালো হবে, এটা আপনি চাইলেও বাদ দিতে পারবেন না। কিন্তু এই ভালো বোলিংকেও তো খেলার উপায় আছে, কোনোভাবে না কোনো উপায় আছে। অন্যান্য টিম খেলতেছে বুমরাকে, আমরা সেই জিনিসটাকে এখনো সলভ করতে পারতেছি না। ওই আগের মতো আমরা বুমরাতে আটকে যেতেছি, বুমরার বল আমরা ফেস করতে পারতেছি না, বুমরার বলে উইকেট দিয়ে আসতেছি, 2-3টা উইকেট দিয়ে আসতেছি, বুমরার বলে বোল্ড হচ্ছে, বাহাতি ব্যাটসম্যানরা টিকতে পারতেছে না বুমরার বলগুলোতে। এই জিনিসগুলো হচ্ছে যদি আমরা কাজ না করি তাহলে হচ্ছে ইন্ডিয়ার মতো দলের সাথে আমরা ম্যাচ কিভাবে জিতবো এটা আমি জানি না। জিতা তো আসলে মানে জিতা তো পরের কথা, আমরা ফাইটিং দিতে পারতেছি না। এর আগে যদি আমরা সিরিজগুলোর দিকে তাকাই, ইন্ডিয়ার সাথে আমরা ইনিংস ব্যবধানে হারছি, এক ইনিংস ব্যবধানে হারছি এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখনো ইন্ডিয়ার বিপক্ষে কি আসলেই প্রিপেয়ার্ড এই বুমরাকে খেলার জন্য, এই জিনিসগুলো আসলে দেখার বিষয়। একটা জিনিস তুমি নোটিস করছো যে বাংলাদেশের বিরুদ্ধে একজন মানুষ আছে, একজন ব্যাটসম্যান আছে ইন্ডিয়ার, যে আসলে কখনোই খুব বেশি কিছু করতে পারে নাই। তার খরা কখনোই কাটে না। যেতগুলো ম্যাচ হইছে এর আগে, যেতগুলো ম্যাচ হইছে, দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু রোহিত শর্মা, সেই প্লেয়ার আছে রোহিত শর্মা, যিনি হচ্ছিল তার বাংলাদেশের বিপক্ষে আসলে তিনি কেন যেন আসলে ওইভাবে একটা ম্যাচও লং করতে পারে না। ওয়ান ডিজিটের রানে দিনে আউট হচ্ছেন বারবার, দেখা যাচ্ছে জিনিসটা। আসলে এই খরা কি এটা কি রোহিত শর্মার ব্যাড লাক নাকি বাংলাদেশের গুড লাক? এটা রোহিত শর্মার ব্যাড লাক, বাংলাদেশের গুড লাক একসাথে, দুইটা একসাথে, খুবই একসাথে। কারণ হচ্ছে রোহিত শর্মা অন্যান্য টিমের বিরুদ্ধে খুবই ভালো ব্যাটিং করতে। এমনকি আমরা যদি দেখি ওই যে আগের প্রথম টেস্টে বাংলাদেশের সাথে 2015 সালে যে টেস্টটা ছিল, ওই টেস্টে ছিল, ওই টাইমে রোহিত শর্মা খুবই ভালো ফর্মে ছিল। এর আগের সিরিজে তিনি একটা সেঞ্চুরি করে আসছে, কিন্তু বাংলাদেশের কাছে এসে সে ওয়ান ডিজিট রানে আউট। এই জিনিসটা আসলে রোহিত শর্মা ব্যাড লাক বলবো না, বাংলাদেশের গুড লাক, আসলে জিনিসটা বলাই এটা গবেষণার বিষয়। এটা গবেষণা করে আরো দেখা যাক যে পরের ম্যাচে আসলে রোহিত শর্মা কি তার খরা কাটাতে পারে কিনা। প্রথম ম্যাচে তোমার কাছে কি মনে হয় প্রাপ্তি কি বাংলাদেশের ব্যাটিং এ, বোলিং এ, ওভারঅল প্রাপ্তি কি? আমি বলবো যে বাংলাদেশের পেস ইউনিটটা খুবই বড় প্রাপ্তি। এটা শুধু আমাদের ইন্ডিয়া ম্যাচে না, আমাদের পাকিস্তান ম্যাচ থেকে আমরা দেখতেছি বাংলাদেশের পেস ইউনিট আগের থেকে উন্নত হচ্ছে, এবং এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমরা যদি এটাকে ইউটিলাইজ করতে পারি, আরো যদি আমরা এটাকে খুব ভাবে পরিচর্যা করতে পারি, আমরা আশা করি যে পেস বোলিং আমরা অনেক, বিশেষ করে নাহিদ রানার মতো বোলার আসলে প্রপার যত্ন নেওয়া উচিত। অবশ্যই নাহিদ রানা এখন সে খুবই নতুন মাত্র দলে আসলো একটা বোলার, ভালো বোলিং এ গতিতে বোলিং করতেছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই বড় প্রাপ্তির। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে গতিশীল বোলার এখন পর্যন্ত, এখন পর্যন্ত সবচেয়ে গতির বোলিং করছে। তার যদি ওই লেগ ম্যানেজমেন্ট জিনিসগুলো যদি ঠিক করতে পারে, আশা করি নাহিদ রানা আমাদের দলের জন্য একটা তুরুপের তাস হতে পারে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আইকন স্পোর্টসের সাথে থাকুন। ধন্যবাদ।